আপনার এটা প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। সূরা মুতাকাসসিরের প্রথম আয়াত হইল আলহাকু মুতাকাসসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত। মানুষ কিছু পায় না যেটা বললেন, এটা ঠিক না। এটা আপনি বুঝেন, আমি বুঝি না, যারা বলে পায় না তারাও বুঝে। আমি এই লুটপাট ধরেই প্রশ্ন করতে চাই যে আমার টাকা যে লুটপাট হয় বা আপনার যে ট্যাক্স আপনি দেন সেটা যে লুটপাট হয়, এটা তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এখান থেকে উত্তরণের উপায় কি, এটা নিয়ে একটু জানতে চাইব। আর একটা হচ্ছে কর ফাঁকি, এটা একটা বড় সমস্যা। আমি যে কর দিব, কর দেওয়ার পর আমি সেই করের সুবিধাটা রাষ্ট্র আমাকে কি দিবে, এই জায়গায় কিন্তু আমাদের সাধারণ জনগণ, ধরেন আমরা হয়তো অল্প কয়েকজন বুঝি যে এইটা পাই বা ওইটা পাই, কিন্তু সাধারণ জনগণ কি পায়, এই কারণেই হয়তো কর ফাঁকির জায়গাটা তৈরি হয়। আর একটা প্রশ্ন হচ্ছে, যারা কর আহরণ করে তারাও কি এই ফাঁকির জায়গাটা তৈরি করে দেয় কিনা? এইখানে আপনি তো এনবিআর চেয়ারম্যান ছিলেন, এই ফাঁক ফোকরগুলো আপনি নিশ্চয়ই জানেন, কি করেন আসলে কর্মকর্তারা? আপনার এটা প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। তার কারণ আমাদের সংস্কৃতিতে লেনদেন বলে যেটা হয়, চোখাচুকি হয়, তা হয়। প্রচুর পরিমাণে চুরি হয়, প্রচুর পরিমাণে আপনার বিধি বহির্ভূত আন্ডার হ্যান্ড ডিলিং হয়। এটা অস্বীকার কোনো উপায় নেই। এটা কেন হয়? এটা দুই কারণে হয়। একটা হইল মজ্জাগতভাবে আমরা লাভ থেকে লোভে পড়ে যাই। লাভ পর্যন্ত ভালো, আমার কিন্তু যথেষ্ট লাভ হয়, আমি এই ব্যবসা করতেছি, ওটা করতেছি, ভালোই হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এই এক একটা ডায়াগনস্টিক সেন্টার দেখেন না, পাকিস্তান আমলে এলিফ্যান্ট রোডে হয়তো শুধু এক্স রে করতো, এরকম একটা প্রতিষ্ঠান এখন সারা দেশে তার কত বিশাল বিশাল ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। কিভাবে হয়? টাকা কি বাপের জমি বিক্রি করে আনে? তাহলে লাভের থেকে হয়। তো লাভটা কী পর্যায়ে যায়? গলা কাটা লাভ হয়। আবার এই লাভ করার জন্য যারা ফাঁকি দেয় তারা আন্ডার হ্যান্ড ডিলিংয়ে যায়। তা আমি ট্যাক্স আহরণ করি, আমারও একটা লোভ আছে, লাভটা পর্যন্ত ভালো, কিন্তু একার যোগ হয়ে লোভ হয়ে যায়। লোভ হলে আমি ভাবি অসুবিধা কী, রাষ্ট্রে যদি এখানে 5 কোটি টাকার নিয়মমাফিক পায়, তো সেইখানে রাষ্ট্রের ওইখানে আপোষ করে নিলাম যে ওনাকে 5 কোটির জায়গায় আমি 2 কোটিতে ঠিক করে দিলাম, 2 নাম্বারই করে। তো ও বাকি 3 কোটির থেকে আমি যদি 1 কোটি পাই, উনি যদি 2 কোটি লাভ করেন, তাহলে 2 পক্ষ লাভবান হইলাম। উনি 2 কোটি, তাহলে দুইজনই, হ্যাঁ, উনি 2 কোটি কম দিয়ে আরও বড় ফুলে ফেঁপে উঠলেন, ওনার ব্যবসা বড় হইলো, সম্প্রসারিত হইল। আমি ফাঁকে দিয়ে বিনা কাজে শুধু সরকারের আমানত খেয়ানত করে, দায়িত্বে 2 নাম্বারই করে, অনৈতিক কাজ করে 1 কোটি লাভবান হয়ে গেলাম। তো এটার রোধ কীভাবে হয়? রোধ হচ্ছে আপনি যদি নৈতিকভাবে নিজে ধর্মীয় অনুশাসনে নিজেকে আপনি ঠিক রাখেন, তাহলে কোনো আইন লাগবে না, এটা পরিষ্কার। কারণ আমি নিজেরটা নিজে ঠিক রাখি, বলতে গেলে বলবেন নিজের প্রচার করতেছে। আমি আমার গ্যারেজে মোটর সাইকেলে 500 টাকা ভাড়া পাইলে সেটাও স্টেটমেন্ট করে ট্যাক্সের জন্য দিয়ে দিই, আমি জাকাতের মধ্যে সেটা দিয়ে, তাহলে আর আইন লাগে না। 2 নম্বর হলো আপনি ফাঁকি দিবেন। মানুষ তো আল্লাহ নিজে মানুষের চরিত্র বিশ্লেষণ করে বলেছেন, এটা আমি আগেও বলেছি। সূরা মুতাকাসসিরের প্রথম আয়াত হইল আলহাকু মুতাকাসসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে এটা মানুষের চরিত্র আল্লাহ বানাইলেও এমন করে বলে দিল, তুমি প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে সেই মহাচ্ছন্ন মানুষ থাকবে, করবে। দরকার কতটুক? একটু পেটে ভোগে কতটুক ধরবে? সারাদিন কতটা জুতা পরবেন, কয়টা প্যান্ট পরবেন, কিন্তু তারপরে আপনি অস্থির। বাড়ি কয়টা লাগে? ওই যে এক আওয়ামী লীগের মন্ত্রী সাহেবের জন্য নাকি বিদেশে নাকি 300 না 400 বাড়ির মালিক। এই আমাদের এক কর্মকর্তা যে কদিন আগে পত্রিকাতে উঠলো এক, যে তার অনেকগুলো নাকি বাড়ি। তাহলে কয়টা ভোগ করবে, কি চায়? তাহলে মহাচ্ছন্ন আছে। তারপরে যেটা আল্লাহ সতর্ক করে, এটা তো কেউ শুনে না। হ্যাঁ, কাল্লা সাফা তাআলা মুন, এটা সঠিক নয়, ঠিক নয়। আবার রিপিট করে সুম্মা কাল্লা সাফা তাআলা মুন, আবারও বলতেছি ঠিক নয়। তো মানুষ তো পাপ করবে, লোভে যাবে, তাহলে নিজে ঠিক না হইলে এরকম মহাচ্ছন্ন হবে। ঠিক করবে কে? এবার আসেন দ্বিতীয় স্তরের আইন।
আইন যদি আমাকে ধরতে পারে, এখন আইন যিনি প্রয়োগ করছেন, আমি যেভাবে আরেকজনের সাথে আন্ডারহ্যান্ড ডিলিংয়ে ওই 2 কোটি 1 কোটি আপোস করে ভাগ করলাম, ঠিক আমাকে যারা ধরতে যাবে, পুলিশ বলেন বা আমার উপর ওয়াচডগ যারা আছে, তারা আবার আমি এত পেলাম সেখান থেকে শেয়ার করতে যাবে যে তুমি তো এত পেয়ে গেছো, ঠিক আছে আমার এত দাও, এটা কমায় দেবো, ধরে দেবো। এই দুইটার উপরে আবার যিনি বিচার করবেন, সেই বিচার ব্যবস্থার মধ্যে তো কোনো আস্থা নাই। আমাদের দেশে বিচার ব্যবস্থার উপরে তো আস্থা নাই। একই দেশের বিচার ব্যবস্থা, কোনো বিচারপতিরা একবার বললো যে এটা খুনের আসামি প্রমাণিত হয়েছে, এর ফাঁসি। আবার পরে আরেকজন আসি বললো যে কুল্লে খালাস, উনি ফাঁসি না, উনি মুক্ত। তো বিচারহীনতার সংস্কৃতিতে তাহলে আপনি রাষ্ট্রীয় ফাঁকফোকরে আমাকে ধরতে পারছেন না, তাহলে 2টা স্তরে আমি পার পেয়ে গেলাম। কেমন ব্যক্তি। আরেকটা হলো সামাজিক প্রতিরোধ। তৃতীয়টা, সমাজ যদি প্রতিরোধ করে, আগে ছিল 50-এর দশকের শেষের দিকেও আপনার একটু গোষ্ঠুস খায় শুনলে মোল্লা মৌলবী তার মেয়ের বিয়েতে দাওয়াতে যেতেন না। সমাজপতি যারা পঞ্চায়েত ছিল তারা যেতেন না, যে তার বদনাম আছে, ঘুষ খায়। একটু পেট মোটা দেখতে বলতো যে এটা ঘুষ খায়। গ্রামে যদি আপনার জমিন, তখন তো 100 ছিল জমিন কিনা, যে জমি বেশি কিনলে ও তলব কত হয়, বেতনকে তলব বলতো। 50-এর দশকের 60-এর দশকের প্রথমে তলব বলতো। তলব কত পায়, উপুরি কত। আমি যখন চাকরিতে ঢুকলাম তখনও তো আমার এক বয়স্ক চাচা প্রথম জিজ্ঞেস করলো, এই চাকরিতে যে ঢুকছস উপুরি কত পাবি। তলবটা নিয়ে, মূল বেতন নিয়ে প্রশ্ন নয়, উপুরি কত। তাহলে সমাজ সেটাতে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে নাজেহাল করে, তাহলে সে রেস্ট্রিক্টেড হয়। কিন্তু সমাজে তো এখন সেটাও নাই। এখন হয়ে গেছে আপনি আমার কোনো কাজে লাগেন না, কিন্তু আপনি আপনার তোমার বিরাট এক গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি দূরে গিয়ে আপনাকে সালাম দিতেছি। টাকা হয়েছে, কিভাবে হয়েছে প্রশ্ন না, আপনি পার্টিতে চাঁদা দিয়ে ক্ষমতায় এমপি হয়ে যেতে পারতেছেন, আপনি মন্ত্রী হতে পারতেছেন, সেখানে গিয়ে আপনি আরও বাড়ছেন। তাহলে এই বিশেষ সার্কেলে একটার থেকে একটা সমাজ মেনে নিচ্ছে। নীতি নৈতিকতার কথা যথেষ্ট বলা হয়। আমি একটা বিয়ের ফর্দতে গিয়েছিলাম, এখন যেভাবে হোক ছেলে মেয়ের একটা ফিটিস ফাটিস আছে আর কি। এই যে কর্মকর্তাদের যে যোগসাজশ বা আমি আসলে কর দিলে কি পাবো, সেই জায়গা থেকে কর ফাঁকি দেয়া, আপনি আপনার আত্মজীবনীতে বলেছেন মতিউর রহমান, যিনি পরবর্তীতে ছাগলকাণ্ডের জন্য বিখ্যাত হয়েছেন, বিখ্যাত শব্দটি ব্যবহার করছি, মতিউর রহমানকে বদলি করতে গিয়ে আপনাকেই সরতে হয়েছিল। তাহলে এটা তো একদম সোজা প্রশ্ন যে সিস্টেম যদি সৎ থাকতো তাহলে তার আপনাকে সরে যেতে হতো না। তাহলে সৎ থাকতে গেলে কি সিস্টেমকে মূল্য দিতে হয়? একটু কারেকশান আছে, মতিউরকে বদলি করার জন্য আমাকে সরতে হয়নি। এটা সেই সময় অনেকে আমাকে নিয়ে ক্রেডিট নিতে চেষ্টা করেছে, যেমন মরহুম মেয়র আনিস, তারপর রহিমা ফুড না কিসের মারা গেছে, যে রৌপ, তারা নেতা ছিলেন। তারাও সেই সময় ওই যে হোটেল রেডিসনে সো কল বেটার বিজনেস ফোরাম একটা হয়েছিল 5ই সেপ্টেম্বর, মনে আছে 2007, যে ব্যবসায়ীদেরকে ওয়ানেলের কুতুবরা ধরেছিল, পরে তাদের সাথে আপোষ করে তাদের টাকায় হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম নামে একটা অনুষ্ঠানও করেছে। সেখানে সবাই আমাকে আক্রমণ করেছে। এবং মেয়র আনিস তো তার বক্তৃতায় বলতেছিলেন যে, তখন তো মেয়র হয় নাই, ডাইরেক্টর ছিল, বলতেছে যে এনবিআরের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, কিন্তু আমাদের ব্যবসার কি হবে। তো আমি সৎ হইলে তার ব্যবসার অসুবিধা কী হয়েছে, কন্ট্রাডিক্টরি। কেমন, আমাকে তো বলতেই দিল না। স্টেজে আপনার মইনিউ আহমেদ, ফখরুদ্দিন সাহেব, মির্জা আজিজ উপদেষ্টা ছিলেন, আমাকে আলী ইমাম মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি আমার পাশে বসা। আমি বললাম যে তারা যেভাবে কথা বলতেছে আমার তো বক্তব্য আছে, বলে যে না বলার দরকার নাই, থামিয়ে দিল। মতিউরের জন্য আমার বদলি হয়নি, আমার বদলিটা হয়েছে অন্য কারণে, আরও বড়, আপনার বড় দাতা গোষ্ঠী বা যারা মাতব্বরি করে তাদের কথা শুনি নাই, সেগুলোর একটা ব্যাপার ছিল। 1, 2 হইল ব্যবসায়ীদের একটা চাপ ছিল, যেহেতু আমি লিস্ট করেছি অনেক পেশাজীবীরা, আপনার বড় বড় পেশাজীবী তো আমার তালিকায় ছিল, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব কত রোজগার করে, কত ট্যাক্স দেয়।
বড় বড় ডাক্তার সাহেব কত রোজগার করে, কত দে। হক হালালি জিনিস, আপনি এই দেশে বসে এই দেশে টাকা রোজগার করবেন আর এখানে ট্যাক্স দেবেন না। তার মধ্যে ওরাও তো কিছু লিস্ট দিয়েছিল। মতিউরের জন্য আমার বদলি হয় নাই, মতিউরের ব্যাপারটা ছিল ভিন্ন। এটা আগেও বলেছি, মতিউরকে হঠাৎ করে যেন চিটংয়ে পোর্টে যে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির তখনকার, তারা মতিউরকে পছন্দ করেছে। আচ্ছা, মতিউরের একটা ক্যাপাবিলিটি ছিল, মতিউর খুব পলিশড হইতে ভদ্রভাবে সব জায়গায় যেতে পারত। অরিজিনালি কাস্টমস ক্যাডারের অফিসার না, 8 জন ট্রেড ক্যাডার থেকে কাস্টমসে নেওয়া হয়েছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো মতিউরের পাওয়ারটা এত বেশি ছিল, আমি টের পেয়েছি যদিন তাকে বদলি করতে চাইলাম চিটং থেকে রাজশাহীতে, সেই সময় আমার 4 জন মেম্বার একজোটে বলল, স্যার মতিউরকে গাঁটাবেন না, কারণ ওকে বদলি করে রাখতে পারবেন না, হি ইজ সো পাওয়ারফুল। আমি যেমন বলে যে ও শামস কিবরিয়া অর্থমন্ত্রীর বেডরুমে যেমন যেতে পারত, সাইফুর রহমানের বেডরুমেও একইভাবে যেতে পারত। একটা জয়েন্ট কমিশনার উপরে কমিশনার, তার উপরে মেম্বার, তার উপরে চেয়ারম্যান। তা আমি তো একটা বেকায়দায় পড়লাম, 7 জন মেম্বার একসাথে তাকে বদলি না করতে বলতেছে, তাহলে আমার চেয়ারম্যানিত্ব থাকে না। যদি না করি তাহলে এরাও মনে মনে হাসবে, ভয় পেয়েছি আমি বদলি করলাম। আসলে বদলি করার পরে আমি টের পেয়েছি রিয়ালি ইজ পাওয়ারফুল। ব্রিগেডিয়ার হাসান নাসির 2 দিনের যোগী বাতেরে অন্ন বলে, গভর্নমেন্টের একজন সেক্রেটারির অর্ডার, উনি নিজে একটা অর্ডার জারি করে দিল উইদাউট হিজ পারমিশন, চিটং পোর্ট থেকে মতিউর এবং কমিশনার ছিল ফরিদ, তারা মুভ করবে না। আমি চুপ করে শুনলাম। তারপরে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার চিঠি দিল যেন মতিউরের বদলিটা বাতিল করি। সিনা ইবনে জামালি মেজর জেনারেল টেলিফোন করলেন যেন তারটা বাতিল করি। আমি এক একটা তদবির পাচ্ছি আর ভাবতেছি আসলে কত হবে। শেষ পর্যন্ত তখনকার 1 নম্বর ব্যক্তি মইনিউ আহমদ নিজে আমাকে টেলিফোন করছেন, তাহলে রিয়েলি বদলি ঠেকানোর জন্য, বদলি না তাকে করার জন্য, বদলিটা না করার জন্য। তো আমি মইনিউ আহমদকে বললাম যে, পরিষ্কার বললাম যে আপনি নোয়াখালীর, আমিও নোয়াখালীর, আপনি পদে এখন বড় ক্ষমতায় আছেন, কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে একটা বদলি করে যদি সেটা বাতিল করি তাহলে তো আমার চেয়ারম্যানিত্ব থাকে না, আমি চলে গেলে পরে আপনারা করেন। তিনি আর কথা বলেন না, যেভাবে হোক। তো এইগুলো কেন হয়, এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি অ্যানালাইসিস করে দেখেন মতিউরে এত ব্লু আইড বয় ওদের কেন হইল, কেন এত ক্ষমতা যেতে পারে। তার কারণ কি? কারণ হইল আপনি আমাকে পুষছেন, আমি আপনাকে সেবা করছি, একভাবে না একভাবে। নাহলে মন্ত্রীর বেডরুমে একটা জয়েন্ট কমিশন, তাহলে সিস্টেমের মধ্যে কে নষ্ট করতেছে? মাথাকে পলিটিশিয়ানরা। পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পলিটিশিয়ানরা যদি নিচের দিকে আমলাকে পোষেন, তাকে দিয়ে ফুড ফার্মাস খাটান, তাহলে আপনি সামাল দিবেন কিভাবে? আর আপনি রাজনৈতিক নেতৃত্ব যদি শেয়ারিংয়ের মধ্যে যায়, তাহলে আমলা কি এটার থেকে ইস্যু নেবে না? অবশ্যই নেবে। এই নেওয়া হচ্ছে প্রতিরোধের জন্য। আপনি কাউকে দোষছেন, আপনি যারা বলতেছেন পত্রিকায় উঠছে, কয়জনের চাকরি গেছে, কয়জনের বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে এই 54 বছর 55 বছর স্বাধীনতার পর থেকে, আর তো বহাল তবিয়তে আছে। তো সমাজে যদি বহাল তবিয়তে থাকে, আবার যদি তরকিতে এমপি হইতে পারে, আবার যদি মন্ত্রী হইতে পারে, পলিটিক্যাল পাওয়ারে চলে যেতে পারে, তাহলে তো এটা চলতেই থাকবে। আপনি থামাবেন কাকে দিয়ে? সামাজিক চাপ কমে গেল, আইনের ফাঁক ফোকরে আপনি বিচার ব্যবস্থার মধ্যে বাইরে চলে যেতে পারতেছেন, আর নিজের ধর্মীয় বিবেক তো তিনটার কোনোটাই নেই। তো কোনোটা না থাকলে এটা বলগাহীনভাবে চলছে। মানুষ কিছু পায় না যেটা বললেন, এটা ঠিক না। এটা আপনি বুঝেন, আমি বুঝি না, যারা বলে পায় না তারাও বুঝে। এই যে রাস্তা দিয়ে হাঁটে বাজারে যায়, আগে যেখানে নদী পার হওয়ার সময়, গ্রাম থেকে আসছি তো, গরুর ঘাসটা তুলছি, 60-এর দশকের প্রথমে আমরা নদী পার হওয়ার সময় সাঁকো টাকো ছিল না, ভাঙ্গা ছিল, তখন নদী পার হওয়ার সময় মুরব্বীরা আমাদের বলতো যে পোলাপাইন আগে যা। তা আমরা তো ন্যাংটা হইয়া লুঙ্গি হাতে ধরে পারে যেতাম। মুরব্বীরাও তখন যতটুক নামে আস্তে আস্তে তার তাহবন্ধ, লুঙ্গিরে তহবন্ধ উপরের দিকে উঠে, আস্তে আস্তে মাথার উপরে উঠে, আবার ওই পারে গিয়ে আস্তে আস্তে নামে। এখন তো সেটা হয় না। এখন এয়ারপোর্ট থেকে নেমে বাড়ির ঘরে পা দেয়, গাড়ির থেকে নামে,
সমস্ত পাকা রাস্তা, এই সুবিধাগুলো কোথার থেকে আসছে? এই তো ট্যাক্স থেকে। হ্যাঁ, টাকা তো সরকারের তো জায়গা জমি কিছু নেই, সরকার তো হইলো রাষ্ট্রের প্রতিবি হিসেবে বাস্তবায়ন করে। টাকাটাই আপনি আমি গরিব যারা আছে সবাই মিলে দেয়, কেউ প্রত্যক্ষ দেয় নিজস্ব আয়কর, কেউ পরোক্ষ দেয় ব্যাট, তাহলে পাচ্ছে। হ্যাঁ, তুলনামূলকভাবে হয়তো কম পাচ্ছে, সে কম পাচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য, এটার জন্য যিনি দিচ্ছেন তিনি দায়ী না, তিনি তো দিচ্ছেন। আর যিনি ফাঁকি দিচ্ছেন তাকে ধরতেছে না, এটাও রাষ্ট্র দায়ী। আবার দুইজনে যেটা আপোষ করে নিচ্ছেন সেটাও সিস্টেম দায়ী, বিচার ব্যবস্থা দায়ী। তো আপনি সব দিকে যদি এরকম গ্যারাটবে পড়েন, আপনি ধরবেন কে? আমি নেওয়া শুরু করলাম, এবার আসেন আমাকে বদলি করলো কেন? মাসুদউদ্দিন এখন জেলে, মইনুল আহমদ বিদেশে, ফখরুদ্দিন বিদেশে, এরা তো দেশি মানুষ না, একবার আসে। আচ্ছা, এই সরকার প্রধানরা বিদেশ যায় কেন? যদি ন্যায় কাজ করে আবার চলে যায় কেন? দেশে থাকে না কেন? হ্যাঁ, আলী রিয়াজ এত সংস্কার কমিটির মাতব্বর হইল, আবার বিদেশ চলে যায় কেন? থাকে না কেন? ইউনূস সাহেবরে এখন আবার এসএসসির দিয়ে পাহাদারা দেওয়া লাগে কেন? আপনি দেশে থেকে দেশের কাজ করলে, দেশের কথা বললে আপনি তো বুক ফুলে রাস্তা দিয়ে হাঁটবেন। আমি তো পুলিশও নেই চাকরি করার সময়, সেই সময়ের যে তাল বিতাল গেল তখনও তো আমি একা হাঁটছি। আমি ওই যে সিকিউরিটি গার্ড একটা পুলিশ নিয়ে না ফুটানি মারানোর জন্য সচিবদের পাহারা নেই তো অসুবিধা কী হলো? আপনি যদি ভিতর থেকে পরিষ্কার থাকেন, মানুষ বুঝে কোনটা চোর কোনটা 2 নাম্বার। মানুষ কিন্তু ভালো মানুষ চিনে, তার কারণ আল্লাহর সৃষ্টিতে আইন কানুন লাগে না, বিবেকটা একটা জিনিস পরিষ্কার দিয়েছে। তো এখন রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আপনার বিশেষ সার্কেলে কোরাস গেয়ে করাপশনের গান গায়, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? এই বাজেট বাস্তবায়ন হবে, মানুষের আস্থা আসবে। পলিটিক্যাল একটা গভর্নমেন্ট যদি পরে ক্ষমতা আসার জন্য ফাঁক ফোকরের ব্যবস্থা না করি, যে আমি এইবার আসছি, এইবারটাতে আমি যতটুকু পারি জনকল্যাণের নিয়ম মাফিক কাজ করব। কিন্তু যাত্রাতে যদি আমার লোক তোমার লোক আবার শুরু করেন, আবার যদি আপনার লোককে একটা বড় জায়গায় বসাই দেন, আবার আপনি যদি যে চিহ্নিত করাপ্ট লোক জেল কেটেছে, তার সব রকমের দোষ আছে, তাকে যদি আবার আপনি আপনার সরকারে নিয়ে আসেন, তো তাহলে মানুষ এগুলো খোঁজখবর রাখে না, চোখ কান খোলা আছে না, আস্তে আস্তে কমে যাবে। সো ইট ডিপেন্ডস টোটালি অ্যান্ড ফুললি অ্যান্ড প্রাইমারিলি on the strong goodwill of the government, and it is more on political government.